আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের কাছে আসলে কি মনে হয় সময় আসলে কতটা মূল্যবান? আমরা যখন কোনো কাজ থাকে না, বসে থাকি, তখন আমরা কি করি? সাধারণত আমরা অনেকটা ফোন ইউজ করে সময় ব্যয় করি। যেমন ফোনে মুভি দেখা বা ফেসবুক স্ক্রল করা, এগুলোর মাধ্যমে আমরা সময় কাটানোর চেষ্টা করি। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করছেন, তাই বলি এই তো সময় কাটানোর চেষ্টা করছি। আবার কেউ সময় কাটানোর জন্য বাজারে যাই বা কেউ দোকানে গিয়ে বসে থাকি। আমরা বিভিন্ন সময় সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করি। আসলে সময় কতটা মূল্যবান আপনাদের কাছে আসলে কি মনে হয়? এই যে সময় কাটানোর জন্য আমাদের যে চেষ্টা, আমরা চেষ্টা করি সময়টাকে কাটানোর জন্য, আবার এই সময়টাই কিন্তু আবার মহামূল্যবান। কখন? যখন দেখবেন আপনি হয়তো একটা ট্রেন ধরার জন্য রওনা দিয়েছেন, ঠিক স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছানোর পর দেখলেন আপনার সামনে দিয়ে ট্রেনটা চলে গেল। তখন আপনার কেমন লাগবে? তখন মনে হবে, ইস, আর একটু আগে যদি আমি স্টেশনে পৌঁছাতে পারতাম, তাহলে কিন্তু আমি ট্রেনটা ধরতে পারতাম। তাহলে এই যে সামান্য একটুর কারণে আমি ট্রেনটা মিস করে ফেললাম। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হলো উৎসব নামে। তো এই সিনেমাটাতে দেখা যায় সিনেমার যে নায়ক, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যাচ্ছে। সেই ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে চলে গেছে। তো সেই ঘুম থেকে উঠে দেখে তার ওয়াইফ নাই। সে অনেক দ্রুত স্টেশনে চলে আসে। আসার পরে এরকম একই ঘটনা দেখতে পায় যে ট্রেনটি তার সামনে দিয়ে চলে গেল। আমি হচ্ছে ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই এখন পর্যন্ত যেহেতু ট্রেনেই সবসময় যাতায়াত করি, এই ঘটনাটা আসলে আমার লাইফেও ঘটেছে যে স্টেশনে প্ল্যাটফর্মে যাওয়ার পরেই দেখলাম যে ট্রেনটা চলে গেল। তো এই যে সামান্য একটু সময়ের ব্যবধানেই একটা বড় কিছু হতে পারে। আর সময়ের সবচাইতে বড় ব্যবহার বা সময়টা সবচাইতে বেশি মূল্যবান, এটা বুঝতে পারে যারা পরীক্ষার হলে বসে। দেখা যায় আমরা যখন পরীক্ষা দিতে বসতাম, 1 ঘন্টায় হয়তো 100টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। মানে ওই সময়টা যে আসলে কিভাবে চলে যায় একদম চোখের পলকে, ওটা টেরই পাওয়া যায় না। তো এই যে এত অল্প সময়, আসলে পরীক্ষার হলেই বোঝা যায় যে আসলে সময়ের মূল্য কতটুকু। তো আমাদের বিশেষ সহ অন্যান্য চাকরির পরীক্ষাতে যে ম্যাথ আসে, এই ম্যাথগুলো আমাকে করতে হবে এবং সময় খুবই সীমিত। খুবই অল্প সময়ের মধ্যে আমার এই সব প্রবলেমগুলো সলভ করতে হবে। তো তাহলে আমার তো একটা ম্যাথ নিয়ে 2 মিনিট 3 মিনিট বসে থাকার কোনো সুযোগ নেই। আমাকে হয়তো সর্বোচ্চ একটা ম্যাথ সলভ করার জন্য 30 সেকেন্ড আমি সময় পাবো, আর তার সাথে বেশি হয়তো 40 সেকেন্ড, এর সাথে বেশি আমি সময় পাবো না। অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমার প্রত্যেকটা ম্যাথ সলভ করতে হয়। এখন এটার সমাধানটা আসলে কি? অনেকে যে ভুলটা করে সেটা হলো, কেউ একটা চ্যাপ্টার পড়ে, পড়ার পরে সে মনে করে আমি তো এখন এগুলো পারি। তো পরবর্তীতে সে আর ওই চ্যাপ্টারটা খুলে দেখে না এবং ওটা নিয়ে সে আর চর্চা করে না। এতে করে যা হয়, পরীক্ষার হলে সে দেখা যায় ম্যাথ সবগুলোই পারতো, কিন্তু তার সময় লেগে যায় অনেক বেশি। তো যার কারণে সে ওই নির্ধারিত সময়ের মধ্যে দেখা যায় যে অর্ধেক ম্যাথ করে বাকি ম্যাথগুলো সে টাচই করতে পারে না। এই কারণে আমার পরামর্শ হচ্ছে, আপনারা যে জিনিসটা জানেন বা যে জিনিসটা পারেন, শুধুমাত্র আমি এটা পারি এটা বলে রেখে দেওয়া যাবে না। ওই রিলেটেড ম্যাথ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার সময় তত বেশি কম লাগবে। আগে যে ম্যাথটা করতে আপনার হয়তো 2 মিনিট সময় লাগতো, সেই সময়টা আপনার 40 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মূল ট্রিক্স। আপনাকে পুরো সিলেবাস শেষ তো করতেই হবে, পাশাপাশি আপনার প্রত্যেকটা ম্যাথ সলিউশন করার খুব অল্প সময়ের মধ্যে কীভাবে সলিউশন করা যায় এই বিষয়টা আপনার জানতে হবে। তো আমি মূল আলোচনায় ফিরে যাই। বোর্ডে দেখা যাচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 11টি, 8টি, 10টি, 9টি। আমি এর আগের ক্লাসে মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় এই সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। তো সেখানে ছিল যে একটা 4টা অপশন দেওয়া থাকে এবং 4টা সংখ্যা সেখানে দেওয়া থাকে। এই 4টা সংখ্যার ভিতর থেকে আমার খুঁজে বের করতে হয় কোনটি মৌলিক সংখ্যা। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আছে বলা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে আপনি এটা কীভাবে বের করবেন? তাহলে কি আপনি গোনা শুরু করবেন যে প্রথমে হচ্ছে মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, 7, 11, এইভাবে 30 পর্যন্ত, তাই তো? আচ্ছা, এখানে 30 না থেকে
যদি আপনার যদি থাকে 50, তাহলে কি করবেন? তখন আপনার কিন্তু এক থেকে তো না, দুই থেকে 50 পর্যন্ত কি আপনি এইভাবে গুনতে থাকবেন? হ্যাঁ, আপনি করতে পারেন। আপনার যদি ব্রেন খুব শার্প হয় বা আপনি যদি অনেক কম সময়ের মধ্যে করতে পারেন, সমস্যা নেই। তবে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, হয়তো কোনো একটা আপনি স্কিপ করে ফেলছেন, কোনো একটা হয়তো আপনার হয়তো দেখলেন যে আপনার হয়তো মিস হয়ে গেছে, তো তখন হয়তো অ্যান্সার হওয়ার কথা হলো 10, আপনার হয়তো হয়ে গেছে 9। মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে একেবারে খুব কমন, এটা মোটামুটি সব বইতে এবং সব জায়গাতেই আছে। তারপরেও আমি এটা একটু আপনাদের ডিটেলস একটু বলতে চাচ্ছি যে কিভাবে খুব সহজেই কয়টা প্রাইম নাম্বার বা কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা বের করা যায়। আমরা জাস্ট মোবাইল নাম্বারের মতো করে একটা ডিজিট মনে রাখবো, সেটা হচ্ছে 4422322321। 4422322321, অনেকটা আমরা মনে রাখি না 017 নামক এরকম। তো 4422322321, এই রুলসটা ফলো করলে আমরা খুব সহজে বের করতে পারি। সেটা কিভাবে? প্রথম 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ আমাদের যে সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত, এর মধ্যে আমার মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টি। প্রথম 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, যেমন যে 2, 3, 5, 7, মোট 4টা মৌলিক সংখ্যা আছে। একইভাবে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আবার 4টি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। 31 থেকে 40 পর্যন্ত আছে আবার 2টি। 41 থেকে 50 পর্যন্ত আছে 3টি। 51 থেকে 60 পর্যন্ত আছে 2টি। 61 থেকে 70 পর্যন্ত আছে 2টি। 71 থেকে 80 পর্যন্ত আছে 3, 2, 2, 3, তারপরে 3টি। তারপরে 81 থেকে 90 পর্যন্ত আছে 2টি, এবং সবশেষ 91 থেকে 100 পর্যন্ত আছে হচ্ছে 1টি। তাহলে আমি যদি একটু যোগ করি, 4, 4, 8, 10, 12, 15, 16, 17, 18, 19, 19 আর 3, 22, 23, 24, 25, মোট 25টি। অর্থাৎ আমাদের 1 থেকে 100 পর্যন্ত এই কটা সংখ্যার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে মোট 25টি, এবং এর মধ্যে আমরা এইভাবে ভাগ করে, এগুলো আমরা না মনে রাখলেও চলবে, আমরা শুধু জাস্ট এই ডিজিটটা মনে রাখবো। এবং এটা হলো প্রতি 10 পর পর, 1 থেকে 10, তারপরে হচ্ছে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, এইভাবে এটা চেঞ্জ হয়। তো এখন আমরা এই উপরের প্রশ্নটা দেখি। এখানে বলা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো 1 থেকে 30 পর্যন্ত, তাহলে এইটুকু আসবে। 1 থেকে 10, 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30, তাহলে 4, 4, 8 আর 1, 10, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গ, 10টি। তো আমরা যদি জাস্ট এই রুলসটা একটু মেনে চলতে পারি, বা এই রুলসটা যদি একটু মনে রাখি, তাহলে আমরা খুব সহজেই যে কোনো একটা সংখ্যার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। এখন এটা আমরা এভাবে মনে রাখতে পারি। আবার আরেকটা নিয়মে মনে রাখা যায়, সেটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 4 মানে হচ্ছে 4, 4 এর হচ্ছে f। এখানে 11 থেকে 20 পর্যন্ত আরো 4টি f, এটাই হলো 2, 2 কে আমরা t দিয়ে প্রকাশ করলাম, t। 3 তার 3 থাকুক, 2, 2, 2t, 3, 3 থাকুক, 2। তাহলে এভাবে যদি আমি লিখি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, f স্কয়ার t স্কয়ার। f স্কয়ার মানে হচ্ছে 4, 4 দুটা, t স্কয়ার 3 মানে 3, তারপরে আবার দেখো 2 আছে হচ্ছে দুইটা, অর্থাৎ আবার t স্কয়ার, তারপরে 3, তারপরে 2, 1, এভাবেও আমরা মনে রাখতে পারি। f স্কয়ার t স্কয়ার 3, t স্কয়ার 3, 2, 1, এবার এটা এভাবে অনেকে মনে রাখে। তবে আমার মনে হয় যে আমরা এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ লাগবে, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। সাধারণত আমাদের চাকরির পরীক্ষাগুলোতে 1 থেকে
100 পর্যন্তই পরীক্ষায় আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন বর্তমানে কিছু কিছু পরীক্ষাতে আমাদের এর চাইতে বেশিও চলে আসে, হয়তো 200 পর্যন্ত আমাদের কখনো কখনো আসে। তো সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে 101 থেকে 200 পর্যন্ত আমাদের মোট মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। 101 থেকে 200 পর্যন্ত এটা খুব একটা আসে না, তবে মাঝে মাঝে আসে। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। আর 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। জাস্ট এতটুকু আমরা যদি আমরা মনে রাখি, তাহলে এই রিলেটেড যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ করি, যেমন ধরো এখানে যদি প্রশ্ন এরকম আসে, একটা প্রশ্ন আছে যেমন 10 থেকে 30-এর মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে দেখো 10 থেকে 30-এর মধ্যে, তার মানে কি প্রথম অংশটা কিন্তু বাদ। তাহলে প্রথম অংশটা যদি বাদ যায়, তারপরে 11 থেকে 20 পর্যন্ত কয়টা? 4টি। তারপরে 21 থেকে 30 পর্যন্ত কয়টি? 21 থেকে 30 পর্যন্ত আবার 2টি। তাহলে এখানে আমার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 6টি। তাহলে এভাবে দেখো খুব সহজেই আমরা এই কিভাবে মৌলিক সংখ্যা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তবে এখানে একটা বিষয়ে আমাদের সাধারণত একটু ভুল হয়, এই বিষয়টা একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ভাষাগত কিছু বিষয় থাকে। যেমন আমাকে যদি বলা হয় 5 থেকে 11 এর মধ্যে 5 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 5 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এই যে মধ্যে, আচ্ছা এরপরে আমি আরেকটা কথা লিখি, সেটা হচ্ছে 5 থেকে 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো এখানে নাম্বার কিন্তু একই, কিন্তু এখানে ভাষাগত কিছু বিষয় আছে। একটা হচ্ছে এখানে বলা হচ্ছে 5 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আর এখানে বলা হচ্ছে 5 থেকে 11 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এখানে দেখো 5 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ আমার এখানে শুরু হবে 5 থেকে এবং শেষ হবে 11তে গিয়ে, অর্থাৎ 5 এবং 11 এই দুটাই আমার এর ভিতরে থাকবে। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি নর্মালি চিন্তা করি, আমাদের এই ক্ষেত্রে মৌলিক সংখ্যা কি কি? 5, 7, 11, অর্থাৎ এই ক্ষেত্রে আমার মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, অর্থাৎ 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। কিন্তু এখানে বলা হচ্ছে 5 থেকে 11 এর মধ্যে, অর্থাৎ 5 এক পাশে আছে, 11 এক পাশে আছে, এদের মাঝখানে মৌলিক সংখ্যা কয়টি? মানে মধ্যে কথাটা লেখা থাকলে আমার এই দুটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? মধ্যে কথাটা লেখা থাকলে আমার এই দুটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। তাহলে 5 থেকে 11 এর মধ্যে যদি বলা হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু মৌলিক সংখ্যা জাস্ট এই শুধু 7, অর্থাৎ এক্ষেত্রে আমার মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে যদি কখনো থাকে মধ্যে এবং পর্যন্ত, এই মধ্যে এবং পর্যন্ত এই বিষয়টার পার্থক্য আমাদের বুঝতে হবে। তো মোটামুটি এটা খুবই সহজ এবং ছোট একটা বিষয়। এটা নিয়ে আশা করি খুব বেশি সমস্যা তোমাদের হবে না। এই বিষয়টা নিয়ে তোমরা একটু বেশি পড়াশোনা করবা, তাহলেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা। ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা।
ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা। আচ্ছা, এটা ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা সম্পর্কে বলার আগে আমি একটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে এর আগের দিন আমি কিছুটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তারপরেও কারো কারো মনে এটা নিয়ে একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমরা হচ্ছে কখন মূলদ এবং কখন অমূলদ এটা আমরা কিভাবে বের করব। তো এটার বের করার সবচাইতে সহজ পদ্ধতি হলো আমার বাস্তব যত সংখ্যা আমরা ব্যবহার করি এই প্রায় প্রত্যেকটা সংখ্যায় প্রায় 95%ই হচ্ছে আমার মূলদ সংখ্যা, আর খুব অল্প সংখ্যক কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে অমূলদ। তো তাহলে আমার টেকনিকটা হচ্ছে আগে আমি অমূলদ সংখ্যা কোনগুলো বা কোনটা দেখে বুঝবো যে এটা অমূলদ সংখ্যা, এইটা আগে আমার জানতে হবে। এটা যদি হয় তাহলে আমি বুঝলাম সেটা হচ্ছে অমূলদ, আর এর বাইরে হলেই তো সেটা মূলদ। সো মূলদ সংখ্যা কি কি, মূলদ সংখ্যা কোনগুলো, এগুলো নিয়ে আমার এত বেশি জানার দরকার নেই। আমরা শুধু জানার চেষ্টা করব যে অমূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। তো আমি এর আগের ক্লাসে বলেছিলাম, আজকে একটু হালকা বলি। সেটা হচ্ছে কোনো অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাটা দশমিক টাইপের একটা সংখ্যা হবে এবং এটার কোনো শেষ হবে না। অর্থাৎ যদি কোনো সংখ্যা এরকম হয় যে 3.1415172035 এরকম করে যদি এটা চলতেই থাকে, শুধুমাত্র এই চলতেই থাকা টাইপের যে সংখ্যাগুলো, শুধুমাত্র এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, আর বাকি সব কিছু হচ্ছে মূলদ সংখ্যা। তো তাহলে এই টাইপের যেগুলো আছে সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন হলো এই টাইপের কারা কারা আছে। এই টাইপের মধ্যে আছে হচ্ছে আমাদের কিছু ধ্রুবক আছে, যেমন আমরা বলি হচ্ছে পাইয়ের মান কত 3.1415 দিয়ে এরকম করে এটা চলতে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে পাই হলো 22.22/7। তাহলে 22/7 যদি আমি করি তাহলে 3 7 21, 1 0 7 1 7, আবার হচ্ছে 3, তাহলে আবার হচ্ছে দশমিকের জন্য একটা 0, মানে এইভাবে এটা কিন্তু মানে আমার চলতেই থাকবে। মানে এটাকে আমি অনন্তকাল পর্যন্ত যদি করতেই থাকি এটা কিন্তু শেষ হবে না। এই কারণে এই ধরনের যে কনস্ট্যান্ট গুলো পাই, তারপর আছে এক্সপোনেনশিয়াল এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মানে এই ধরনের চিহ্নগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এছাড়া অমূলদ সংখ্যার মধ্যে আছে হচ্ছে যদি রুটের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 5, হতে পারে 7। এই ধরনের যত মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যা যদি আমার এই রুটের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। একইভাবে যদি ঘনমূলের মধ্যে থাকে তাহলেও সেটা অমূলদ, যদি ঘনমূলের মধ্যেও থাকে তাহলেও সেটা অমূলদ। জাস্ট এই একটাই নিয়ম, রুটের মধ্যে এবং এই ঘনমূলের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবং কিছু কিছু কনস্ট্যান্ট আছে যেমন পাই, এক্সপোনেনশিয়াল, এই ধরনের সংখ্যা এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এর বাইরে বাদবাকি যা কিছু আছে সব কিছুই মূলদ। তবে এখানে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা এই পৌনঃপুনিক সম্পর্কে জানো কিনা? পৌনঃপুনিক, পৌনঃপুনিক বানানটা হয়তো আমার দেখতে হবে। পৌনঃপুনিকটা হচ্ছে যদি কোনো কিছু এরকম হয়, যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম 3.10101010 এরকম দিলাম। তো এরকম যদি হয় তাহলে দেখো এটাকে আমরা কি মনে হচ্ছে, এটাকে কিন্তু আমাদের অমূলদ মনে হচ্ছে, কিন্তু এটা অমূলদ হবে না। এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। সেটা কিভাবে? এই দেখো 10, এটা কিন্তু একটু পরপর কি হচ্ছে, একটু পরপর এটা রিপিট হচ্ছে, 10 10 10 এরকম করে ধরে রিপিট হচ্ছে। একইভাবে এরকম হতে পারতো, যেমন ধরো 100 100 100 এরকম 100 100 করে যাচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তখন এটাকে আমার এইভাবে লেখা হয়, এইভাবে লেখা হয় 3.10 দিয়ে এটার উপরে এরকম পৌনঃপুনিক মানে দুটো ডট দেওয়া হয়। দুটো ডটের অর্থ হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। তো এই ধরনের যদি পৌনঃপুনিক সংখ্যা থাকে তখন এদেরকে সাধারণত অমূলদের মতো দেখা যায়, তবে এরা কিন্তু অমূলদ সংখ্যা নয়, এরা হচ্ছে মূলদ সংখ্যা। শুধুমাত্র এই একটা জায়গায় তোমাদের একটু কনফিউশন হতে পারে, এছাড়া আশা করি আর কোনো বিষয়ে কোনো কনফিউশন হবে না। আমি যদি দু একটা উদাহরণ তোমাদের করাই তাহলে হয়তো একটু ভালো হবে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আছে, আমাদের 40তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি
অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? ক নম্বরে ছিল হচ্ছে 0.4 দিয়ে এই যে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া ছিল। খ নম্বরে ছিল হচ্ছে √9, গ নম্বরে ছিল হচ্ছে 5.639 দিয়ে পৌনঃপুনিক, ঘ নম্বরে ছিল হচ্ছে √27/48 এবং ঙ নম্বরে ছিল হচ্ছে কোনটি নয়, কোনটি নয়। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখানে দেখো প্রথমটা থরের উপরে ডট আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা পৌনঃপুনিক সংখ্যা। তাহলে পৌনঃপুনিক সংখ্যা যদি হয় তাহলে এটা কখনোই অমূলদ সংখ্যা হবে না, এটা একটা মূলদ সংখ্যা। এখানে দেখো রুটের মধ্যে কি আছে 9, 9 কে ভাঙা যায় 3 × 3, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। আমাদের নিয়ম ছিল হচ্ছে রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে একমাত্র শুধুমাত্র সেটা অমূলদ হবে। তাহলে এটাও অমূলদ সংখ্যা নয়। এটাও একইভাবে এটার মতোই পৌনঃপুনিক, অতএব এটাও অমূলদ হবে না। √27/48, দেখো 27 এটাকেও ভাঙা যায়, 48 কেও ভাঙা যায়। তার মানে এই জিনিসটা কিন্তু মৌলিক সংখ্যা হলো না। তাহলে মৌলিক সংখ্যা না হলে এটাও অমূলদ সংখ্যা নয়। তার মানে আমাদের এইখানে কোনোটি অমূলদ সংখ্যা নয়। এই বিষয়টা একটু মানে তোমরা খেয়াল করবা। এছাড়া আমি যদি আরো কোনো উদাহরণ দেই, যেমন ধরো এই একই প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? ক নম্বরে আছে হচ্ছে 0.4, ক নম্বরে আছে √16/8, গ নম্বরে আছে হচ্ছে 3√8/27, ঘ নম্বরে আছে হচ্ছে 5/√25। তাহলে এই ক্ষেত্রে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখো 0.4, যেহেতু এগুলো সব ইংলিশে লিখেছি, এটাও ইংলিশে লিখি 0.4। তাহলে দেখো 0.4, তাহলে এটা কি অমূলদ হবে? এটা তো অমূলদ হবে না। এখানে দেখো 16/8, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কি থাকে 2, তাহলে √2, তাহলে 2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে 2 যদি অমূলদ সংখ্যা হয় তাহলে এটা আমাদের 2 হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে এটা হচ্ছে অমূলদ। তাহলে আর বাকি অপশনগুলো আমার টেস্ট করতে হবে না, এটাই অ্যান্সার। তবে তুমি যদি একটু টেস্ট করে দেখতে চাও, দেখো 8/27, এখানে 8 কেও ভাঙা যায়, 27 কেও ভাঙা যায়, তাহলে এটাও কোনো মৌলিক সংখ্যা নয়। আর এটা তো মৌলিক সংখ্যা নয়, এটা তো বোঝা যাচ্ছে, কারণ √25 মানে হচ্ছে 5, 5 কেটে গেলে এটার রেজাল্ট হয় হচ্ছে 1। এইভাবে এই টাইপের প্রচুর উদাহরণ তোমাদের বিগত সালের বিভিন্ন প্রশ্ন আছে। তোমরা যে কোনো চাকরির বই থেকে তোমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নেবে, মূলদ এবং হচ্ছে অমূলদ। আর একটা ছোট্ট একটা বিষয় আছে, আমি আসলে আজকে যে বিষয়টা ধরতে চাচ্ছি সেটা এখনো আমি মানে ধরতেই পারছি না। আর একটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক সংখ্যা কোনটি? সহমৌলিক হচ্ছে মানে অন্যকে সাথে নিয়ে মৌলিক, অর্থাৎ সে নিজে তো মৌলিক আছেই, আবার আরেকজনকে বলছে যে তোমার সাপেক্ষে আমি আবার মৌলিক, অর্থাৎ তোমার সাথে আমার কোনো মিল নাই, মানে তুমি এক জগতের মানুষ, আমি আরেক জগতের মানুষ। এরকম যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কেমন? যেমন ধরো আমি যদি বলি 16 আর হচ্ছে 25, 16 আর 25, তাহলে 16 আর 25কে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? 16 আর 25কে যদি আমি ভাঙি তাহলে 16কে ভাঙলে আমি পাবো হচ্ছে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 8 × 16, 4, 2, মানে সবগুলো শুধু 2 হবে, অর্থাৎ 16কে ভাঙলে আমি পাবো হচ্ছে 2 × 2 × 2 × 2। এদিকে আমি 25কে যদি ভাঙি তাহলে আমি কি পাবো? 25, 25 তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, শুধুমাত্র 5 দিয়ে যাবে, তাহলে 5 × হচ্ছে 5। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের এটাকে ভাঙার পরে শুধু পাইছি 2, আর এটাকে ভাঙার পরে পাইলাম হচ্ছে 5। তার মানে এমন কোনো কিছু নাই যেটা এটার ভিতরেও আছে এটার ভিতরেও আছে। যদি এটার ভিতরে একটা 5 থাকতো তখন আমি বলতাম যে এইটা এবং এটা দুটো থাকার কারণে এটা সহমৌলিক নয়। তার মানে সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে আমি যদি এটার উৎপাদকগুলো বের করি, এই উৎপাদকগুলো কোনোটাই যদি একটার সাথে একটা না মিলে তখন সেটা হচ্ছে সহমৌলিক, অর্থাৎ এক ব্যতীত আর কোনো কিছু এদের মধ্যে মিল থাকবে না। খুব বাংলা সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে সহমৌলিক। এখন আমরা আসি আমাদের
আজকে আমি যেটা ধরতে চাইছিলাম, দেখি কতটুকু এগোনো যায়। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা, ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা। ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা কি? ধারাবাহিক মানে একটার পর একটা আসবে। যেমন যদি এটা হয় 1 2 3 4 5, তখন এটাকে আমরা ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা বলতে পারি। সেটা কেমন? 1 এর পরে 2, 2 এর পরে 3, এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 1 1 করে। একইভাবে এই ক্রমিক সংখ্যা আরো অনেক রকমের হতে পারে। যেমন আমি যদি বলি ওড বা বিজোড়, মানে ধারাবাহিক যদি বিজোড় সংখ্যা যদি বলি, তখন হবে হচ্ছে 1 3 5 7 9, এভাবে যাবে। এদের মধ্যবর্তী সবগুলোর ব্যবধান হচ্ছে 2 করে হবে। তারপরে আমি যদি বলি ইভেন বা জোড় সংখ্যা, তখন হবে হচ্ছে 2 4 6 8, এইভাবে এইগুলো যাবে। এটাকে আমি যদি জাস্ট আমি যদি এক্স দিয়ে যদি ধারাবাহিকভাবে যদি দেখাতে চাই, ধরো আমি যদি ওড বা বিজোড় সংখ্যাকে যদি প্রকাশ করতে চাই, ধরলাম যে প্রথমটা হচ্ছে এক্স, তাহলে পরেরটা কি হবে? পরেরটা কি হবে দেখো, আমি যদি বিজোড় সংখ্যা বের করি, 1 এর পরে আছে হচ্ছে 3, তার মানে এদের ব্যবধান কত? 2। আবার 3 এর পরে আছে হচ্ছে 5, তাহলে এদের মধ্যে ব্যবধান কত? 2। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে সামনে যাচ্ছে আর 2 করে যোগ হচ্ছে। তাহলে আমি যদি একেবারে শুরুর নাম্বারটা যদি আমি বলি x, তাহলে এর পরের সংখ্যাটা হবে হচ্ছে x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস 2 প্লাস 2 অর্থাৎ x প্লাস 4, তারপরটা হবে x প্লাস 6। এইভাবে এটা চলতে থাকবে। তেমনিভাবে আমি যদি ইভেন বা জোড় সংখ্যা যদি শুরু করি, এখন এটাকে এই প্রথম এক্সটাকেই আমি ধরেছি হচ্ছে বিজোড়, মানে আমার এটা আগে বলে নিতে হবে যে ধরি এক্সটা হলো বিজোড়। আর এক্ষেত্রে আমি যদি এক্সটাকে যদি জোড় ধরে নিই, তাহলে ধরলাম এক্স হচ্ছে 2, তাহলে এক্স যদি 2 হয়, তাহলে 2 থেকে 4 পর্যন্ত যেতে আমার কি করতে হবে? এক্ষেত্রেও দেখো ব্যবধান কিন্তু 2 2 করে পরিবর্তন হচ্ছে। তাহলে 2 এর পরে 4 এর সাথে 2 যোগ করলে 4 হয়। তাহলে এক্ষেত্রেও দেখো একইভাবে আমরা এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6 এভাবে লিখতে পারবো। যদি আমি ধরে নিই এক্সটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এই পুরোটা হবে হচ্ছে জোড় ধারাবাহিক বা জোড় ক্রমিক। আর যদি এক্সটাকে বিজোড় ধরে নিই, তাহলে হবে হচ্ছে বিজোড় ধারাবাহিক বা বিজোড় ক্রমিক। এখানে আমি কয়েকটা তোমাদের কিছু ট্রিক্স শেখাবো যে কিভাবে খুব সহজেই আমরা এই টাইপের ধারাবাহিকের কোনো প্রশ্ন আসলে খুব সহজেই অ্যান্সার করতে পারি। যেমন ধরো একটা প্রশ্ন আমরা দেখি, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? অপশন আছে, 1 নাম্বার হচ্ছে 47, 2 নম্বরে আছে 59, 3 নম্বরে আছে 65 এবং 4 নম্বরে আছে 69। 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হলো 177। ওই ধারাবাহিক যে 3টা সংখ্যা, সেটার হচ্ছে এই মধ্যম সংখ্যাটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি একটু বিষয়টা একটু ডিপলি জানার চেষ্টা করি। এই যে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা আমি যদি ধরো ধারাবাহিক বিজোড় সংখ্যা 1 3 5, তাহলে এই বিজোড় সংখ্যাগুলোর কি যোগফল। তাহলে এটাকে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? তাহলে যোগফল হবে হচ্ছে 9। আমাকে যদি শুধু 9 দেওয়া থাকে যে 3টা সংখ্যার যোগফল হচ্ছে 9, তাহলে 9 থেকে আমি এই সংখ্যা সম্পর্কে আন্দাজ করতে পারবো না, তবে একটা কাজ করতে পারবো। সেটা কি? যেহেতু 3টা সংখ্যার এই রেজাল্ট আসলে আসছে কিভাবে, আমরা কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে কি আসবে? ভাগ করলে আসবে 3, অর্থাৎ এই যে মাঝের সংখ্যাটা আসবে। অর্থাৎ যদি 3টা সংখ্যা যদি ধারাবাহিকভাবে যেতে থাকে, তাহলে
আমি ওই তিনটা সংখ্যার যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এই মাঝের সংখ্যাটা আমি পাবো। তাহলে মাঝের সংখ্যাটা যদি আমি পেয়ে যাই, তাহলে যেহেতু বলা হচ্ছে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে তো আমি বুঝতেই পারছি যে এদিকে 3 পরে হবে হচ্ছে 5 আর এদিকে 3 এর আগে হবে 1। অর্থাৎ আমার যদি সরাসরি যোগফল দেওয়া থাকে তাহলে আমি কি করব, যোগফলটাকে প্রথমে 3 দ্বারা ভাগ করব, ভাগ করে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের পরের সংখ্যা এবং আগের সংখ্যা লিখলেই আমি খুব সহজেই এই ধারাবাহিক সংখ্যাটা আমি বের করতে পারবো। তাহলে আমরা একটু প্রশ্নটা দেখি। এখানে বলা হচ্ছে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177। তাহলে 3টা সংখ্যার যোগফল যদি 177 হয় তাহলে মাঝের সংখ্যাটা আমি খুব সহজেই কিন্তু বের করতে পারবো 3 দ্বারা ভাগ করে। তাহলে 3 × 5 = 15, 27, 3 × 9 = 27। তার মানে আমার হচ্ছে এই যে 59 যেটা, এইটা হলো আমার মাঝের সংখ্যা। আচ্ছা, প্রশ্নে কিন্তু আমাদের এটাই চাওয়া আছে। দেখো মধ্যম সংখ্যাটি কত, তার মানে মধ্যম সংখ্যাটিতে আমার এটাই হবে, অর্থাৎ মাঝে তো আমার এই সংখ্যাটাই আছে। এই ধরনের আরো কিছু উদাহরণ আমরা করি, আমরা উদাহরণ করব এবং একই সাথে সাথে আমরা এগুলো সলিউশনের নিয়মও জানব। তাহলে আমাদের এগুলো প্র্যাকটিক্যালি হবে। আমাদের কোনো এই শর্টকাট যে নিয়ম বা পারতপাক্ষী এগুলো আমরা মুখস্থ করব না, আমরা একটু বুঝে এগুলো করার চেষ্টা করব। যেমন ধরো যদি একটা প্রশ্ন এরকম হয়, নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল। 1 নম্বর অপশন হচ্ছে 29, 2 নম্বর অপশন হচ্ছে 46, 3 নম্বর অপশন 57 এবং 4 নম্বর অপশন হচ্ছে 92। বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখানে দেখো এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার মধ্যে কোনটা, এই যে বলা হচ্ছে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমি যদি একটা একটা করে যদি আমি চিন্তা করি, যেহেতু বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা 3টা সংখ্যার যোগফল, তার মানে ওই সংখ্যাটাকে 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমি মাঝের সংখ্যাটা কিন্তু আমি পাবো। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো 29, 57 এই দুটো সংখ্যাকে কিন্তু 29কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। 57কে কি 3 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা, 57কে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 × 27, তার মানে এটা হচ্ছে 19। আর এটা যদি আমরা দেখি, এটাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 3 × 3 = 16, তাহলে এটাও ভাগ করা যাচ্ছে না। এখন যেহেতু 3টা সংখ্যার যোগফল, তাহলে ওটাকে অবশ্যই 3 দ্বারা কিন্তু ভাগ করা যেতেই হবে। 3 দ্বারা ভাগ করা না গেলে এটা বোঝাই যাচ্ছে যে এটা হবে না। দেখো 92, এটাকে বোঝাই যাচ্ছে এটাও কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 57। এভাবে খুব সহজেই আমরা বিভিন্ন টেকনিক বা পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন প্রশ্নের সলিউশন আমরা করতে পারি। যেমন ধরো আমরা যদি আরো কিছু উদাহরণ করি, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? 3টি ক্রমিক সংখ্যার যোগফল এটা হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে গুণফল কত, রেজাল্ট কি দেওয়া আছে? ক নম্বরে হচ্ছে 1640,
খ নম্বরে 16,520, গ নম্বরে 1670, ঘ নম্বরে 1630। কোনটা হবে? এটা একটু বড় মনে হচ্ছে। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল। এখন ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটা তো আগে আমার ক্ষুদ্রতম সংখ্যা দুটা কোনটা সেটা তো আগে আমার বের করতে হবে। তাহলে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল যদি 123 হয়, ওই একই ফর্মুলা, 123কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে কত? 41। তাহলে 41, তাহলে 41 যদি হয়, যেহেতু বলা হচ্ছে এটা হলো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে এর পরের সংখ্যাটা অবশ্যই হবে 42 এবং আগের সংখ্যাটা হবে হচ্ছে 40, তাই না? আগের সংখ্যাটা হবে 40। তাহলে আমাকে কি বলা হচ্ছে? এই ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল। তার মানে আমার এই 41 এবং হচ্ছে 40-এর গুণফলটা আমার বের করতে হবে। তাহলে দেখো আমার অ্যান্সারটা হচ্ছে 4 এখানে 4, তার মানে যে 1640 হবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। মানে এগুলো আমরা অপশন টেস্ট করেও আমরা অনেক সময় এগুলোর সলিউশন করতে পারি। যেমন যদি আমি একটু ডিবে যদি যাই, যেমন ধরো একটা প্রশ্ন আছে, পরপর 5টি সংখ্যার যোগফল, পরপর 5টি সংখ্যার যোগফল 555 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? সংখ্যাটি কত? পরপর 5টা সংখ্যা, মানে 5টা সংখ্যা পরপর যোগ করা হয়েছে এবং তার যোগফল হলো 555। তাহলে এটা হলো সবচেয়ে বড় সংখ্যাটা কত সেটা আমার হচ্ছে বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, যেহেতু এক্ষেত্রে 5টা সংখ্যার যোগফল এটা, তার মানে আমি যদি এটার যদি আসলে মানে গড় হিসাব করি, তাহলে এটা কিন্তু যেহেতু 5টা সংখ্যার যোগফল, তাহলে এটা কিন্তু আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 111। এই 111টা হচ্ছে আমার মিডল নাম্বার। তাহলে আমি যদি এখানে চিন্তা করি 1 2 3 4 5, এইভাবে মোট 5টা সংখ্যা আছে। তাহলে এই যে ভাগ করার পরে যেটা বের হবে সেটা হলো এইটা, অর্থাৎ এইটা যেটা বের হয়েছে সেটার আগে দুটো সংখ্যা আছে, সেটার পরে দুটো সংখ্যা আছে। তাহলে এখানে বলছে যে পরপর 5টি সংখ্যার যোগফল যদি এটা হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত? তাহলে এখানে যদি 111 হয়, তাহলে এরপর এটা কত হবে? 112, তারপর এটা হবে 113, তখন এটার অ্যান্সার হচ্ছে 113। তাহলে পরপর দুটি সংখ্যার যদি পরপর যদি 5টা সংখ্যা বলা হয় তাহলে 5 দ্বারা ভাগ করব, পরপর যদি দুটো সংখ্যা বলা হয় তাহলে 2 দিয়ে ভাগ করব, যদি 3টা বলা হয় তাহলে 3 দিয়ে আমরা এটা ভাগ করব। এছাড়া আমি যদি আরো কিছু জিনিস দেখাই, যেমন ধরো 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা, প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? গুণফল কত? এখানে দেখো বলা হচ্ছে যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 100, তাহলে প্রথম এবং শেষ সংখ্যার হচ্ছে গুণফল কত? তাহলে ওই একইভাবে 5টা ক্রমিক সংখ্যা, তাহলে যদি 5টি হয় তাহলে 100কে আমার 5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 5 ভাগ করলে হচ্ছে 20। তাহলে এইটা হচ্ছে মিডল নাম্বার, এরপরে দুটো সংখ্যা আছে, এর আগেও দুটা সংখ্যা আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে যে ক্রমিক সংখ্যা যেহেতু প্রথম এবং শেষ, তাহলে এটা যদি 20 হয় তাহলে প্রথম সংখ্যাটা হবে হচ্ছে 18 আর শেষ সংখ্যাটা হবে হচ্ছে 22। তাহলে প্রথম এবং শেষ সংখ্যার গুণফল হবে হচ্ছে 18 গুণন 22 করলে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5টি ক্রমিক সংখ্যার যদি এভাবে যোগফল দেওয়া থাকে তাহলে এটা গুণন করে এভাবে আমরা বের করতে পারবো। একইভাবে আমি যদি আরো একটা বিষয় একটু দেখি, যেমন আমি যদি এতক্ষণ ধরে আমরা শুধু বীজের সংখ্যা দেখছিলাম, যদি জোড় সংখ্যা যদি বলি তাহলে কি হবে? যেমন ধরো 6টি ক্রমিক
পূর্ণ সংখ্যা কথা লেখা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। প্রথম তিনটির যোগফল 42 হলে শেষ তিনটির যোগফল কত? প্রথম 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে 6টা যদি সংখ্যা থাকে, এই 6টা সংখ্যার মধ্যে প্রথম 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে 42, শেষ 3টা সংখ্যার যোগফল কত? অর্থাৎ 6টা সংখ্যা মনে করো যদি আমাদের এরকম থাকে যে 20, 21, 22, 23, 24, 25, 1, 2, 3, 4, 5, 6 এরকম যদি থাকে আর কি, এরকম 6টা ক্রমিক সংখ্যা। এই 6টা ক্রমিক সংখ্যার বলছে যে প্রথম 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 42, তাহলে পরের 3টা সংখ্যার যোগফল কত সেটা হচ্ছে আমার বের করতে বলা হচ্ছে। তো তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এখন তুমি যদি এটাকে যদি নর্মাল নিয়মে করতে চাও, তাহলে আমার আগে ধরতে হবে যে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে x, তারপরে কি করব, পরের সংখ্যাটা হলো x প্লাস 1, তারপরের সংখ্যাটা হলো x প্লাস 2, এই সবগুলো সংখ্যাকে যোগ করে এটা ধরবো হলো 42। সেখান থেকে আমি এই x এর মান বের করব 1, 2, 3, তাহলে 3x প্লাস 3 সমান 42। সেখান থেকে আমরা হচ্ছে x এর মান বের করব। বের করার পরে এবারে শেষ 3টা সংখ্যা হবে হচ্ছে আবার x প্লাস 3 যোগ x প্লাস 4 যোগ x প্লাস 5। সেইখান থেকে x এর মান বসিয়ে আমরা এটা সলিউশন মানে মানটা বের করি। এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম। এখন এই নর্মাল নিয়মে যদি আমি অঙ্ক করতে যাই, সেক্ষেত্রেও আমার বেশ অনেকখানি সময় নেবে, হয়তো 1 মিনিটের বেশি সময়ও আমার নিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে একটা সুন্দর একটা রুলস আছে, রুলসটা তোমাদের একটু বলে দিই। সেটা হলো যদি এরকম সংখ্যা থাকে যে একটা জোড়, সেই জোড় সংখ্যার অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক বের করতে হবে। যেমন এখানে হচ্ছে 6টা সংখ্যার অর্ধেক মানে 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে, বাকি 3টা সংখ্যার যোগফল আমার বের করতে হবে। সেক্ষেত্রে নিয়ম হলো এই প্রথম 3টির যোগফল, আমি সূত্রটাকে একটু লিখে নাও। প্রথম 3টির যোগফল যোগ আমরা লিখতে পারি এভাবে n স্কয়ার। n কি? n হলো যে প্রথম 3টা পরের 3টা, তার মানে n এর মান হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম 3টার যোগফল কত? 42 যোগ n স্কয়ার মানে 3 স্কয়ার, তার মানে 42 যোগ 3 স্কয়ার মানে কত? 9। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ প্রথম 3টার যোগফল যদি হয় 42, তাহলে শেষ 3টার যোগফল হবে হচ্ছে জাস্ট ওইটা যোগ ওইটার সাথে n স্কয়ার করতে হবে, করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। আমি যদি আরো কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরো পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? পরপর 10টা সংখ্যার প্রথম অর্ধেক, অর্থাৎ প্রথম 5টার যোগফল যদি হয় হচ্ছে 560, তাহলে শেষ 5টার যোগফল কত হবে? তাহলে ওই একই সিস্টেম, যেহেতু এখানে বলা হচ্ছে যে প্রথম 5টার যোগফল এত, পর 5টার যোগফল কত, তার মানে এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 5। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই প্রথম 5টার যোগফল যোগ হচ্ছে 5 এর উপরে স্কয়ার, অর্থাৎ 560 যোগ 5 5 25, তাহলে কত হচ্ছে? 585। তার মানে এইটা হচ্ছে আমার পরেরটার হচ্ছে যোগফল হবে। তো এইভাবে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা বের করে ফেলতে পারবো। তো এখন আজকে এমনিতেই ক্লাসের দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেল, তো আমার আসলে অনেক কিছুই করানোর ইচ্ছে ছিল, তো অনেক কিছুই আমি আসলে করাতে পারলাম না।
তো আসলে এই বাস্তব সংখ্যা অনেক বড় একটা চ্যাপ্টার, এবং এটা শেষ করতে আসলে সময় সাপেক্ষ। তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, আশা করি হয়তো আরও একটা অথবা দুইটা ক্লাস হয়তো লাগতে পারে। তো আপনারা সবাই আমাদের ক্লাসের সাথে থাকবেন। আমার থেকে যদি কিছুটা হলেও আপনারা নিতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।